নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার মনের কথায় আপনাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করলো। প্রায় 2 সপ্তাহের উপর আমি কোনো ভিডিও করিনি বা কোনো ভিডিও পোস্ট করিনি। আজকে একটা মাস শেষ হওয়ার মুখে। 30শে মে আজকে, 31শে মে কাল হবে। এখন শুক্রবার, আর কয়েক ঘন্টা পরে শনিবার হয়ে যাবে। অনেকগুলো দিন কিছু বলিনি, কারণ সত্যি কথা বলতে কি কিছু বলার মতো ছিল না। একটা গান আছে না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একজন শিক্ষিত নাগরিক হয়ে দেশের এবং রাজ্যের দু জায়গাতেই সম্মানটা, মানে যে ধরনের সম্মান আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি বলতে পারি, কারণ আমি আপামর জনসাধারণের কথা তো বলছি না, বলছি আমারই কথা, তাই আমি বিশ্বাস করি সেই জায়গাটা যেন মনে হচ্ছে ক্রমশ 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 নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখছি কিন্তু আমাদের কিছু বলার নেই। কেন হচ্ছে বলুন তো এরকম? আমার অনেক সাত্ত্বিক বন্ধু আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ঘোর কলিকাল, কিছু করার নেই, এরমই নাকি হবে। মানুষের নৈতিক অবক্ষয় নাকি হতে থাকবে, বুঝলেন? এরকমই নাকি লেখা আছে, মানে বিভিন্ন নাকি পুরাণের কথায়, বা এই যে কলিযুগের যে সমাপ্তি, সাথে নাকি লেখা আছে। কারণ সারা পৃথিবী জুড়ে তো এই অবস্থা, যে পৃথিবী যে আমাদের একটি বড় দেশ আছে, যাকে আমরা বাবা ভাবি, পিতৃতুল্য বাবা, যার কথায় দুই পাশের বাড়ির ছেলে দুজন খেলছিল, খেলতে খেলতে একটু ঝগড়ার মুডে চলে গেছিল। বাবা ওখান থেকে জোরে হুঙ্কার দিলেন, এই এবার বন্ধ করো লড়াই, অনেক হয়েছে, আমি ঘোষণা করে দিলাম তোমাদের মধ্যে আর লড়াই হবে না, যাও গিয়ে পড়তে বসো, নইলে তোমাদের কাল থেকে আর খেতে দেব না বললেন। আর অমনি আমাদের যে দেশ এবং আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, তারা সুসুর সুসুর করে বাড়ি গিয়ে মায়ের বানানো খাবার দাবার খেয়ে চুপচাপ পড়তে বসে গেল। এই যে ভদ্রলোক যদি বললেন, তারও তো নৈতিক অবক্ষয় যথেষ্টই আছে, এবং তার চেয়ে বড় কথা সেই দেশটারও তো অত্যাধিক নৈতিক অবক্ষয় হয়েছে, নইলে এইরকম একটা মানুষকে আবার দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট করে কেন নিয়ে আসা হবে? যে মানুষটা চারিত্রিক যথেষ্ট দোষত্রুটি ছিল, সেগুলো প্রমাণিত হয়েছে, এমনকি ছবিও আছে। এবার চরিত্র, লোকে বলে নাকি পুরুষ মানুষের চরিত্র কোনদিন খারাপ হয় না। আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতেই পারেন, কেন শুধু পুরুষদের কথা কেন হবে, মহিলাদের চরিত্র কোনোদিন খারাপ হয় না। মহিলারা মিথ্যেবাদী হতে পারে, মহিলারা যখন খুশি মিথ্যে কথা বলতে পারে, এক এক সময় এক মাসের মধ্যে নিজের একাধিকবার নিজের কমেন্ট চেঞ্জ করতে পারে, বয়ান চেঞ্জ করতে পারে। 7ই এপ্রিল বলতে পারে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই রেডি আছে। তারপরে বলতে পারে আমি তো কোর্টের উপরে কথা বলতে পারবো না। তারপর বলতে পারে সবাইকে পরীক্ষায় বসতে হবে। তার আগে আমি বলছি যে আমি তো প্রত্যেকটা, কারোর যাতে ক্ষতি না হয় সেটা দেখবো, প্রত্যেকটা লোকের দেখবো, এবং সেখানে যে যোগ্য এবং যে অযোগ্য, যে ধিকৃত, একদম পরিষ্কার। ওই যে টেন্টেড কথাটা রয়েছে, ওই টেন্টেড কথাটার মধ্যে কিন্তু এটা রয়েছে যে এই মানুষগুলো ঘৃণার যোগ্য বলা যায়, যারা এই কাজটা করেছে, মানে ঘুষ দিয়ে চাকরি বহাল করেছে। তো তাদেরও তিনি একইভাবে চাকরি রাখবেন, কারণ ঘুষটা কাকে দেওয়া হয়েছে? তার অধস্তন কর্তৃপক্ষকে, এবং তারই একজন মুখ্য সচিব, তার দলের মুখ্য সচিবের বান্ধবীর বাড়ি থেকে এত টাকা উঠেছে। এখন বলতেই পারেন উনি যে টাকা আমার নয়, কিন্তু বান্ধবীর বাড়িতে কি করে টাকা গেল? উনি তো আমি যত জানি এতটা প্রভাব প্রতিপত্তিশালী মহিলা ছিলেন না যে ওনার খাটের তলায় এসে তৃণমূলের তাবর লোকজন এসে টাকা রেখে দিয়ে চলে যাবে। তো এখানে তো মুখ্য সচিব যে ইনডিরেক্টলি, সেটা তো বলাই বাহুল্য, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি এখনো জেল খাটছেন। বিভিন্ন যারা এই শাসক দলের, বর্তমান রাজ্যের শাসক দলের হয়ে যারা মুখপত্র হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কথাবার্তা বলছেন, তার মধ্যে তো একজন আছেন যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর একসময় বাব্যাবাদ্য করেছিলেন, যখন 14 থেকে 16 এই 2 বছর প্রায় উনি জেল খেটেছিলেন এই সারদা কেলেঙ্কারিতে। তাকে তিনি বারবার বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আসল চোর, এবং তিনি সেই
দলের এখন মুখ্য পাত্র এবং তিনি কিন্তু বিভিন্নভাবে ডিফেন্স করছেন। তিনি একবার একটু অভিমান করেছিলেন দলের উপর, বোধহয় 2024 সালে একটু অভিমান হয়েছিল, ওনাকে মুখ্য সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। উনি একদম পরিষ্কার বললেন যে এই যে মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা মুখ্য সচিব মাননীয় চট্টোপাধ্যায়, যার নামের সাথে মহাভারতের অর্জুনের নাম মেলে, সেই মানুষটি যে এই টাকা তুলছেন বা তার যে দপ্তর এই টাকা তুলছে, সেটা অনেক আগে থাকতে দলের কাছে খবর ছিল। শুধু তাই নয়, এমন কেউ নাকি তাকে জেলের মধ্যে সুপারিশ করেছিল যে একটু টাকাটা কমিয়ে দাও ভাই, এবং উনি বোধহয় দিয়েও ছিলেন, সেটা আবার উনি মুখে বললেন না। আবার যিনি সুপারিশ করেছিলেন তিনি নাকি এখন মন্ত্রিসভায় একটা ভালো পদে রয়েছেন। অথচ এগুলো কোনো দুর্নীতি না, এগুলো তো হয়েই থাকে। আমি রাজ্য চালাবো, আমি ঘুষ নেব না, আমি ঘুষ যদি না নিই তাহলে আমার পরের ইলেকশনের পয়সা উঠবে কোত্থেকে? এই যে এখন আমি আবার 44,000 শূন্যপদ তৈরি করেছি, এই প্রত্যেকটা সিট থেকে আমি যদি টাকা না তুলি তাহলে 26-এর ইলেকশনের খরচা কে আমার বহন করবে? সারাক্ষণ তো ইডি আর সিবিআই চেয়ে রয়েছে, যা আমি টাকা তুলছি সব নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। এগুলো আরবিআইতে দেয়া হচ্ছে, এগুলো মানুষকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, নাকি এক দলের ফান্ড কমে গিয়ে আরেক দলের ফান্ড বাড়ছে, সেটাও কেউ জানে না। সুতরাং এই ভরসায় আমি কি ভরসায় ইলেকশনে করবো? আমাকে তো এই 44,000 চাকরির লোকের কাছ থেকে এক একজনের কাছ থেকে টাকা তুলে ইলেকশন ফান্ড তৈরি করতে হবে। এই সাধারণ ব্যাপারটা কেউ বুঝতে চাইছে না। ঘুষ নেওয়াটা তো কোনো দিক থেকে এই ক্ষেত্রে অপরাধ নয়। আমি শাসক, আগেকার দিনে শাসকরা ট্যাক্স নিত, যেমন ধরুন মুঘল আমলে তীর্থকর ছিল, তারপর হিন্দুদের একটা আলাদা কর দিতে হতো, হিন্দু তীর্থে গেলে আলাদা কর দিতে হতো, আবার বিভিন্ন রকম কর, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উৎসব হলে সেই উৎসবের কর দিতে হতো, আর তার সাথে নর্মাল কর তো ছিলই। তো সেই রকম কর আমি নিতে চাইছি, আমি অফিসিয়ালি নিতে পারছি না, কারণ এটা গণতন্ত্র, এখানে প্রত্যেকটা জায়গায় মানুষকে উত্তর দিতে হবে যে আমি কেন এটা তুলেছি, তুলে কি করেছি, এই টাকা কিভাবে ব্যবহার করেছি। সুতরাং এটা তো আমি পারবো না, সুতরাং আমাকে এইভাবেই তুলতে হবে, বেঁকা পথে তুলতে হবে, সোজা পথের রাস্তা তো তোমরা রাখছো না ভাই, তোমরা কথায় কথায় দৌড়ে যাচ্ছ আদালতের দিকে। এই যে একদম শূন্য পাওয়া যে দলটি, এই দলে কেন জানি না সব উকিল গিয়ে যেন ভিড় করেছে, সমস্ত উকিল যেন এই দলে গিয়ে ভিড় করেছে, এবং এরা যখনই পাচ্ছে একটা করে কেস ঠুকে দিচ্ছে। আমি অবশ্য তাদের কেস তৈরি করার একটা সুযোগ করে দিচ্ছি, যেমন এবারে দিলাম। কিরকম দিলাম? আমি এবারে পুরো পরীক্ষার ধরনটাই পাল্টে দিলাম। আমি কিন্তু এটা কেবলমাত্র যে 19,000 যারা যোগ্য তাদেরকে সিলেকশনের জন্য কিন্তু এই পরীক্ষাটা করছি না, আমি কিন্তু তার সঙ্গে আরো সিট বাড়িয়ে 44,000 করছি, এবং আমি অ্যালাউ করছি সবাইকে বসতে। মানে এই যে 10 বছরে আরো যত ছাত্রছাত্রী নিট দেয়নি, সরি নিট বলছি, যারা এসএসসি দেয়নি তাদেরকেও আমি বসার সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ যেটা 22 লক্ষ পরীক্ষা ছিল, সেখানে এখন প্রায় কিছু না হলেও প্রায় 50-60 লক্ষ লোকে পরীক্ষা দেবে। এর মধ্যে থেকে আমি 44,000 সিলেক্ট করব। তার মানে এগুলো আমার একেবারে রত্নের মতো, এবং এই রত্নের জন্য আমি কিছু রত্ন তো পাবো, পেতেই হবে আমাকে। আমি এবার গ্রামে গ্রামে ছড়িয়ে দেবো সেই বার্তা, প্রতিটা লেভেলে, ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে আমার সংগঠন খুব স্ট্রং। আমি প্রত্যেককে বলবো নিখুঁতভাবে টাকা তুলতে, এমনভাবে টাকা তুলবে যাতে কেউ না বুঝতে পারে। আর আমি এমনভাবে খেলাটা খেলেছি যে টাকা তুলে পরীক্ষায় আমি বসিয়ে দেবো, কিন্তু তারপর ও রেজাল্ট আটকে যাবে। কেন না, সুপ্রিম কোর্টের সাথে আমার যে ধারণা, যে পথে আমি এগোচ্ছি তার আকাশ পাতাল তফাৎ, এবং কেউ না কেউ কেস করবেই, আমি 100% শিওর। এবং এই যে উকিলগুলো রয়েছে বিরোধী দলের, এরা নিশ্চয়ই কেস করবে, কারণ এরা তো চায় না, এরা তো চায় না যে মানুষগুলো চাকরি পাক। দোষ তো এদের। আমি ঘুষ খাচ্ছি, আমার তো কোনো দোষ নেই। ঘুষ খাওয়া তো আমার জন্মগত বংশগত অধিকার বলা যায়। আমি তো ঘুষ খাবো বলেই বসেছি নিজের রাজ্যেতে সিংহাসনে। কেন কেন্দ্র সরকার ঘুষ খাচ্ছে না? এই যে এত এত টাকা এদিক ওদিক হচ্ছে, সে তো তার কেন্দ্রীয় সংস্থাটাকে, এজেন্সিটাকে আটকে ধরে রেখেছে নিজের হাতে। তার বিরুদ্ধে তো কোনো আন্দোলনের কোনো তদন্ত হবেই না। তাও তো একটা বড় ব্যাপন বলে একটা কেলেঙ্কারি করেছে, ধরতে পেরেছে তাও লোকজন। আর ওই ব্যাপন নিয়ে ব্যাপক চেঁচামেচি হচ্ছে।
কি জিনিসটা মিস করছি জানেন? আপনারা কি মিস করছেন বলুন তো? কোন জায়গাটাকে মিস করছেন? আমি মিস করছি 2009, 10, 11 বা আরো আগে থাকতে ধরলে 2006 থেকে 2011 পর্যন্ত ঘটে চলা ঘটনাগুলোর বিরুদ্ধে গোটা আন্দোলনটাকে সংগঠিত করে এক করার মতো ক্ষমতাওয়ালা একজন বিরোধী দলনেত্রীর বা বিরোধী দলনেতার, যেটা সেই সময় খুব ফরচুনেটলি পশ্চিমবঙ্গ পেয়েছিল, আর আজকে খুব আনফরচুনেটলি অভাব। আজকে এইভাবে মার খাচ্ছে শিক্ষকরা, এইভাবে 9th অগাস্টের পর থেকে। আপনি ভাবুন তো, 9th অগাস্টের পর থেকে প্রায় একটা বছর কাটতে গেল, আর 2 মাস বাকি একটা বছর হতে। শিক্ষিত মানুষদের উপর অত্যাচার কিরকম ভাবে দেখছেন আপনারা? একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে মারা গেল, তার কোনো বিচার হলো না এবং তার বিচারের কোনো আশা দেখা যাচ্ছে না। তার কারণ পুলিশ প্রশাসনকে এত নিকৃষ্টভাবে কাজে লাগানো হয়েছে। এবং পুলিশ প্রশাসন, যেখানে বড় বড় শিক্ষিত লোকজন আছে, যারা আইএএস আইপিএস অফিসার যারা আছেন, তারা অত্যন্ত শিক্ষিত মানুষ। আপনি যদি তৎকালীন পুলিশ কমিশনারের দেখেন, তিনি আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর থেকে বেরোনো ব্যাচ। আমরা তো জানি যারা আইআইটিয়ান তারা কি পরিমাণ শিক্ষিত এবং কি পরিমাণ অধ্যাবসায় থাকলে তারা আইআইটিতে চান্স পেয়ে থাকেন। তাদের মধ্যে কি পরিমাণ করাপশন রয়েছে যে সে মানুষটা সিসিটিভি ধরে 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 কেটেছে, দায়িত্ব নিয়ে বসে। এতটা ইন্টেলিজেন্ট যে সে জানে কিভাবে সিসিটিভিটাকে নষ্ট করলে সিসিটিভি থেকে কোনো এভিডেন্স পাওয়া যাবে না, প্রতিটা মানুষের আইডেন্টিটি নষ্ট করে দেওয়া যাবে, ক্লামজি করে দেওয়া যাবে, ক্লাউডেড করে দেওয়া যাবে। এতটা সাইবার এক্সপার্ট সে। কিন্তু সেই সাইবার এক্সপার্টিজমটা তিনি কিন্তু একজন খুনি, একজন হত্যাকারী, একজন ধর্ষককে ধরার জন্য ব্যবহার করছেন না। তিনি কিন্তু ব্যবহার করছেন সেটা ধর্ষককে আড়াল করতে। এইখানে হয়েছে তার নৈতিক অধঃপতন। এবং এই নৈতিক অধঃপতনটা পুলিশের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গা অবধি হয়েছে। কেন? তার কারণ এটা পুলিশ মন্ত্রী চেয়েছেন। পুলিশ মন্ত্রী এইরকম একটা জায়গা চেয়েছেন যেখানে সে শুধু শাসক দলের তাবেদারি করবে এবং তার নিজের চামড়াটা পর্যন্ত গন্ডারের থেকে মোটা হতে হবে, যেখানে কোনো ঘা খাবে না। যার জন্য যে কোনো অধস্তন ঊর্ধ্বতন নেতা, পঞ্চায়েতের সামান্য একটা সদস্য পুলিশকে এসে 5টা গালি দিয়ে চলে যাবে, পুলিশ হাঁ করে চেয়ে দেখবে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না। যেটা আজকে হয়েছে। সেই শ্রীকৃষ্ণ, বোলপুরের শ্রীকৃষ্ণ, একজন ছিলেন মুখার্জি, ইনি হচ্ছেন মন্ডল। কদিন আগে জেল থেকে এলেন, জেল খেটে ফিরে এলেন। তাকে কেউ বলেছিলেন বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। কেউ বলেছিলেন তাকে বীরের সম্মান দিয়ে যেন নিয়ে আসা হয়। আর তার মুখের ভাষা হবে না কেন? প্রতিটা নেতার তো এই ভাষা। মুশকিল হচ্ছে তারা সেটা বাড়িতে বা তাদের দলীয় কার্যালয়ে ব্যবহার করেন। মাঝে মাঝে তো মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একদম নোংরা কদর্য গালাগালির 1-2 প্রথম অক্ষর বেরিয়ে পড়তো, উনি সংযত করে নিজেকে বলতেন। যেগুলো আমরা স্কুল কলেজে কলকাল ভাবে প্রচন্ড রেগে গিয়েও এত খারাপ ব্যবহার কথা বের করি না। কিন্তু এই খারাপ কথাগুলো হয় কারণ যে সমাজ থেকে এনারা উঠে এসেছেন, সব সমাজেই 2009 সালে মাননীয় মন্ডল উনি তো মাছের ব্যবসা করতেন, সেখানে এই ধরনের কথাবার্তা হয়। বাংলার সংস্কৃতি তো এইসব জায়গায় কোনো রকমের কোনো স্থান নেই। আজকে এই যে 44,000 লোকের যে কাজ হচ্ছে, এই চাকরির জন্য যে ব্যবস্থা হচ্ছে, 8,000 স্কুল রয়েছে, সরকারি স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে 30 জনের বেশি এক একটা ক্লাসে স্টুডেন্ট নেই। 150 জনের কম স্টুডেন্ট আছে গোটা স্কুলের মধ্যে। ইভেন কলকাতার মধ্যে এরকম একাধিক স্কুল আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। তো এরা এক্সট্রা এই 44,000 এসে কি করবে, কজনকে পড়াবে? তখন তো দেখা যাবে স্কুলে টিচারের সংখ্যা ছাত্রের থেকে বেশি। আবার এই টাকাটাই যদি আমি কায়দা করে আটকে দিতে পারি কোনোভাবে, এই বিভিন্ন রকমের সব কোর্টে কেস করবে, আটকে যাবে, এদেরকে মাস মাইনে দিতে হবে না, এরা আবার পথে পথে ঘুরে বেড়াবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, স্লোগান করবে, এদেরকে তুলে নিয়ে যাবো, আবার বসিয়ে দেবো, এই সমস্ত করব।
আর এদেরকে কোনোভাবেই সারাক্ষণ এই মূল ঝুটি ঝুলিয়ে রেখে আর কি কারা ঝিমিয়ে থাকে বলে এদেরকে মূল ঝুটি দিয়ে এগিয়ে নিয়ে যাবো, তারপর এদের একটা সময় বয়স হয়ে যাবে, এরা আর কোনোভাবেই কোথাও জয়েন করার জায়গায় থাকবে না, তখন বলবো ভাই তোমাদের তো বয়স হয়ে গেছে আর পারছি না। ইন দ্য মিন টাইম আমার 26-এর বৈতরণী পার হয়ে যাবে, আমার মা লক্ষ্মীর ভান্ডারে ওখানে আমি আরো বেশি করে টাকা দিয়ে দিতে পারবো, আরো বেশি লোক আমার সঙ্গে থাকবে। এরা তো মাত্র কত 26,000 না 26 লক্ষ লোকজন, হ্যাঁ মেনে নিলাম আরো 50 লক্ষ লোকজন হয়তো পরীক্ষা দেবে, কিন্তু তারা তো সবাই আমার বিরুদ্ধে নয়, তারা তো অনেকে আমার ফেভারেও থাকবে, যার জন্য তারা তো বিরোধী দলের দিকে খুব একটা ঘেঁচছে না, বিরোধী দলের নেতাকেও খুব একটা অ্যালাউ করছে না। কেন অ্যালাউ করছে না বলতে পারেন? তার কারণ আপনারা বিরোধী দল নেতা নেত্রী হয়ে এদের সেই আস্থাটা জয় করতে পারেননি, যে আস্থাটা জয় করেছিলেন 2006 সালে বর্তমান মুখ্যমন্ত্রী, এবং উনি খুব ভালো করে জানেন যে কোথায় আপনাদের দুর্বলতা। কারণ আপনি একজন কেন্দ্রীয় বর্তমান দলের শাসক দলের হয়ে প্রধান বিরোধী দলনেতার রোল হয়তো প্লে করছেন, কিন্তু আপনার এই বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আপনার সমস্ত দিগুজি জানেন। আপনি যখন এই দলে ছিলেন তখন কিন্তু উনি কম করাপশন করেননি, তখন কিন্তু আপনি চুপ করেছিলেন, সেটা কিন্তু জানে। হয়তো আপনি সেই করাপশন গুলোকে মদত দিয়েছিলেন তখন দলের স্বার্থে, সমস্ত কিন্তু তার জানা আছে, এবং আপনার যে দুর্বলতা সেটা উনি খুব ভালো করে জানেন। ঠিক সেইভাবে উনি জানেন কেন্দ্রের কি দুর্বলতা। উনি যেহেতু একটা সময় কংগ্রেস জমানা থেকে আসা, সেই সময় বর্তমান তৎকালীন বামপন্থী সরকার ছিলেন শাসক দলে আর কংগ্রেস ছিলেন প্রধান বিরোধী দল, সেখানে তৎকালীন সভাপতি ছিলেন মাননীয় সোমেন মিত্র। উনি দেখেছেন কিভাবে মাননীয় সোমেন মিত্রকে বামফ্রন্টের তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে তাকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন, এবং কিভাবে তাকে নিষ্ক্রিয় থাকার অর্ডার আসতো কেন্দ্রীয় সরকার থেকে, সেখানে যখন কেন্দ্রীয় সরকারের কংগ্রেস পরিচালিত সরকার চলছে, যে তোমরা নিষ্ক্রিয় থাকো, তোমাদের বেশি সক্রিয় হতে হবে না। সেই জন্যই তো একটা মানুষ বেরিয়ে গিয়ে একটা আলাদা দল তৈরি করেছিলেন। আর আজকে সেম জিনিস ঘটে চলেছে। আজকে এই তৎকালীন বামফ্রন্ট সরকারের ভূমিকা পালন করে চলেছেন বর্তমান সরকার, আর কংগ্রেস সরকারের ভূমিকা পালন করছেন বর্তমান কেন্দ্রীয় সরকার, আর আপনি সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে কিছুই করতে পারছেন না। কিন্তু আপনার পারপাসটা কি ছিল বর্তমান দল ছেড়ে চলে যাওয়ার? আপনি সেকেন্ড ম্যান হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে একজন সেকেন্ড ম্যান হয়ে চলে এসেছিলেন। বন্দ্যোপাধ্যায় ঘরানার মধ্যে পুরো ব্যাপারটা খেলে যাচ্ছিল বলে আপনি অধিকারী হয়ে বাদ পড়ে যাচ্ছিলেন, সেই কারণে তো আপনি বেরিয়ে গিয়ে একটা অন্য দলে জয়েন করলেন। আপনার পারপাসটা তো সলভ হলো না, তো আপনি এখন কি করবেন? আপনার কি উচিত না ঠিক যে জিনিসটা 1998 সালে হয়েছিল সেই জিনিসটা আরেকবার ট্রাই করা? যারা প্রকৃতপক্ষে বর্তমান শাসক বিরোধী সবাইকে একজোট হয়ে একটা সম্পূর্ণ নতুন দল তৈরি করা, যে দলে এখনো পর্যন্ত করাপশনের কোনো স্ট্যাম্প পড়েনি। কারণ সাধারণ মানুষ তো খুব কনফিউজ, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে দুর্নীতিতে টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত একটা দল পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। তার কারণ বর্তমান কেন্দ্রীয় সরকারের যে স্ট্যাটাসে আছে, তৎকালীন যারা এর আগে রাজত্ব করতেন, মানে 2005-06 সালে যারা রাজত্ব করতেন, তাদের উপরও আমাদের পুরো ভরসা করতে পারছি না। সুতরাং এই 2-3টে দলের যারা বর্তমানে পুরোপুরি চায় যে এই ঘটনাটার একটা চেঞ্জ হোক, একটা পরিবর্তন আসুক, এবং যেখানে একটা কি বলবো ঘুষখোর মানুষ ব্যতি রেখে একটা আলাদা দল তৈরি হোক, তো সেই দল তৈরি করার জন্য আপনারা উদ্যোগী হচ্ছেন না কেন? বরং এখন যে দলগুলোর মধ্যে রয়েছেন আপনারা তো মানুষের কাছে লিমিটেড করে দিচ্ছেন। কারোর তো একটা ইউনিভার্সাল গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স নেই। কে হিন্দুদের তোষণ করছে, কে সংখ্যালঘুদের তোষণ করছে, কারণ নীতি সম্পূর্ণ আলাদা, ক্লামজি একটু করে। আর আমাদের মতো মানুষরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবছে যে এবারে ভোট দিতেই হয়তো যাবো না। কিন্তু দেবটা কাকে? আমি তো তাকেই দেব না যে একটা স্বচ্ছ সমাজ ব্যবস্থা তৈরি করবে, স্বচ্ছ একটা রাজনৈতিক প্রশাসন তৈরি করবে। আর অদ্ভুত, আমি পুলিশ প্রশাসনকেও বলি, আপনারা তো একটা প্রশাসনের একটা সর্বোচ্চ জায়গায় রয়েছেন, আপনাদের মতো ক্ষমতা তো কারণ নেই। আপনারা একটা নেতার কাছে এইভাবে গালাগাল খাবেন?
এবং গালাগাল খেয়েও তাকে গ্রেপ্তার করতে পারবেন না। সে দলের কাছে একটা সরি বলে চিঠি লিখে দেবে আর সেটা অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। এটা কি ব্যাপার হচ্ছে? কত নিচে নামবেন আপনারা? অথচ এই আপনারা তৎপর হয়ে একটা সুপার মার্কেটে ঢুকে, ট্রেনের মধ্যে ঢুকে, বাসের মধ্যে ঢুকে শিক্ষকদের বের করে আনছেন যেন এরা হচ্ছে সব স্লিপার সেলের লোকজন। সবাই স্লিপার সেল হয়ে, আপনারা দেখেছেন ওই সোলজার হলিডে বলে একটা অক্ষয় কুমারের ছবি হয়েছিল, সেখানে সে পিছে 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 গিয়ে সবাই একসাথে স্লিপার সেলের প্রায় 12 জনকে না 25 জনকে একসাথে মার্ডার করেছিল। তারা তো স্লিপার সেলের ছিল, তারা তো উগ্রপন্থী ছিল। এই শিক্ষকরা কি তাই? তারা কি সেটা করতেই ধর্মতলায় বা শিয়ালদাতে একসাথে মিলিত হতে চেয়েছিলেন? আপনারা তো ওখানে প্রচন্ড তৎপর হয়ে একজন একজনকে খুঁজে খুঁজে ধরে ধরে এনে ভ্যানে পড়ে দিলেন। তারপর কি করলেন কেউ জানে না, ইভেন সাংবাদিকরা জানে না যাদেরকে আপনি কখনো ছেড়ে দিয়েছেন কিনা। তারা তো শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল, তাতে নাকি আপনাদের আইন শৃঙ্খলা বিঘ্নিত হতো। আর এইখানে আপনাদের আইনের দুগালে দুটো চড় মেরে একজন আপনার মাকে, আপনার মিসেসকে, জানি না বোনকেও হয়তো চূড়ান্ত নক্কারজনক গালাগাল করছে, যেটা প্রায় ধর্ষণের সমান, মৌখিক ধর্ষণ বলা যায়। সেখানে সেই মানুষটা এখনো গ্রেপ্তার হলো না। আপনাদের লজ্জা শরম বলে কিছু আছে নাকি? সেই লজ্জা এখানে ভয় তিন থাকতে নয় টাইপের। বিশ্বাস করুন, আপনাদের আচার আচরণ দেখে আমাদের দেশে থাকতে বা দেশের নাগরিক ভাবতে লজ্জা করছে নিজেদের। এইরকম একটা সিচুয়েশনে তৈরি পরিস্থিতিতে পৌঁছেছে, ঘোর কলিকালের ঘোর কলি অবস্থা। অথচ আমরা হেল্পলেস, আমরা হোপলেস। রক্তে কারো সিঁদুর বয়ে চলেছে, অথচ কেউ জানতে পারছে না যে কোন 5 জন মিলে এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে গেল। এবং কোনোবার যেটা হয় না, এবারেই কেন বিশেষ করে এরা ওই পড়তে বলল, মনে পড়ছে না আমার, মুসলমানদের একটা জিনিস যেটা পড়লে যে পড়তে পারছে তাকে বোঝা যায় যে সে কোরআন বা সে নিয়মিত নামাজ পড়ে, নামাজি যে, হ্যাঁ, সেটা কেন পড়তে বললো? এর আগে কখনো কোনো উগ্রপন্থী অ্যাটাক তো এভাবে হয়নি। আর সাধারণত পর্যটকদের তারা অ্যাভয়েড করে চলে, তারা সাধারণত আর্মি ম্যানদের উপর অ্যাটাক করে। আজ পর্যন্ত পুলওয়ামার কোনো সমাধান হয়নি। এসব বললে আবার লোকে দেশদ্রোহী হয়ে যাবে। হঠাৎ করে কেন ওই বড় বাবা ওখান থেকে আমেরিকা থেকে বললেন আর সবাই মিলে যুদ্ধবিরোধী হয়েছে, যার ঘরে ঢুকে গেল, সেটাও জানা গেল না। অথচ প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। আমি রাজা, আমি দণ্ডমুণ্ডের কর্তা, আমি যা বলবো সেটাই ফাইনাল। শুনতে পারলে শোনো, নাহলে তুমি দেশদ্রোহী, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কি বলবো বলুন? যখন একটা ভিডিও করতে বসি তখন তো নিজের কাছেও নিজের একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হয় যে আমাদের কি করা উচিত। একজন স্বাধীন দেশের, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত। আগামী 2026-এ আমরা যখন ভোট দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার উদযাপন করতে যাব, সেই সময় আমাদের কি করা উচিত। এই সাধারণ প্রশ্নের উত্তরটা নিজেদের কাছে দিতে পারছি না, কারণ একটা দল, একটা মানুষ পাচ্ছি না যাকে আমি বলতে পারবো যে এই লোকটা দুর্নীতিগ্রস্ত নয়, এই লোকটা সত্যি আমার হয়ে কাজ করবে, এই লোকটা কোনো রকম কোনো রাজনৈতিক প্রেসারের কাছে মাথা নত করবে না, এই লোকটা বা এই দলটা অন্তত আগামী 5 বছর কোনো রকম কারোর কাছ থেকে ঘুষ নেবে না, পুলিশকে তার নিজের কাজ করতে দেবে, পুলিশ তার প্রত্যেকটা দায়িত্ব পালন করবে, প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা অ্যাসিওর করবে, এবং যারা করাপ্টেড তাদেরকে কঠোরতম শাস্তি দেবে, অভয়ার বিচার হবে, শিক্ষকদের প্রকৃত চাকরি হবে। এরকম একটা মানুষ, একটা দলকে আমরা খুঁজে পাচ্ছি না। এমনকি যে মাননীয় কোর্টগুলো রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের উপরও আমরা আস্থা রাখতে পারছি না। তারা এক একটা
বিভিন্ন ঘটনার এক এক রকম ডিসিশন দিচ্ছে। যে ডিসিশনটা তারা নিটের ক্ষেত্রে দিচ্ছে সেই ডিসিশনটা তারা এসএসসির ক্ষেত্রে দিচ্ছে না। এবং তাদের কাছে যখন কেউ দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে যে এরা হচ্ছে অযোগ্য, টেন্টেড, তখনও তারা ডিফারেন্সিয়েট করছে না, বরং পুরোটাকেই নষ্ট করে দিচ্ছে। এত বড় একটা সমস্যা। এই জায়গায় এতগুলো মানুষ যারা 10 বছর ধরে পড়িয়েছে, প্রায় চাকরি পাওয়ার পর যারা পড়িয়েছে তারা নাকি আজকেও মাইনে পেয়েছে। ভাবা যায় বলুন তো? তার মানে কি আপনি মেনে নিচ্ছেন তারা যোগ্য, কারণ সুপ্রিম কোর্ট তো বলেছে যে যারা যোগ্য নয় তাদেরকে মাইনে দেওয়া যাবে না। অথচ আপনি সবাইকে মাইনে দিচ্ছেন, তার মানে আপনি মেনে নিচ্ছেন আপনি যোগ্য, সবাই যোগ্য। তাহলে সবাই যখন যোগ্য হবে তাহলে আপনি তাদেরকে আবার কেন পরীক্ষা দিতে বলতে বসছেন? কেন তারা আবার পরীক্ষা দেবে? আপনি বলতেই পারেন, আপনি যুক্তি দিয়ে বলতে পারেন আমি 5 বছর অন্তর অন্তর ইলেকশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করি, আপনি কেন করবেন না? আরে বাবা, ইলেকশনের একটা স্কুলে পড়ানোর চাকরি বা তার পরীক্ষা তো এক নয়। আজকে আমাকে মাধ্যমিক দিতে বললে কি আমি দিতে পারবো? নাকি আমার সমস্ত কিছু নলেজ রয়েছে? 10 বছর ধরে আমার পড়াশোনা হয়নি সেই জায়গায়। এ কি ইলেকশন নাকি যে আজকে আমি যেভাবে বলছি সেভাবে হাতে মাইক দিয়ে বলতে আরম্ভ করে দিলেই হয়ে গেল? কারেন্ট টপিক নিয়ে 2-4টা কথা বললেই হয়ে গেল, আর নিজের দলের কয়েকটা ভালো কথা বললেই হয়ে গেল। আর এখানে ওখানে বিভিন্ন রকমের যে সমস্ত সংগঠনগুলোকে উজ্জীবিত করে একটা ইলেকটোরিয়াল যে ব্যাপারটা সেটা করলেই হয়ে গেল। পড়াশোনাটা ইন্ডিভিজুয়াল, ইলেকশনটা একটা গ্রুপ, বিরাট বড় একটা গ্রুপ সেখানে কাজ করে। সেখানে আপনার একার কন্ট্রিবিউশন লিমিটেড, সে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একটা ইলেকশন জিততে আপনার বিরাট কোনো করতে হয় না কাজ। আর এদের রাজ্যকে পড়াশোনা করতে হবে। এখন আপনি কয়েকদিনের মধ্যেই ডিক্লেয়ার করেছেন, এবং সেটাও তারপর তাদের কমপ্লিট করতে হবে 10 বছরের জুনিয়র যারা একদম ফ্রেশ মাইন্ড নিয়ে পাস করেছে তাদের কাছে। আপনাকে তো সেটা করতে হচ্ছে না মশাই। আপনি তো আপনার থেকে একজন বয়স্ক লোকের সাথে যিনি সেন্টারে বসে আছেন তার সাথে কমপ্লিট করলেও করতে পারেন। আর আরেকজন যিনি আছেন তিনি আপনার পুত্রবধ বলা যায়, এবং তিনি আপনারই হাতে তৈরি একজন মানুষ, এখন পাল্টি বিকে অন্যদিকে গেছেন। কিন্তু আর যাই হোক, আপনি নিজেও খুব ভালো করে জানেন সে আপনার খুব ভালো প্রতিপক্ষ কোনোদিনই হয়ে উঠতে পারবে না। আর যেখানে আপনার দলের লোকজন অলরেডি কেন্দ্রীয় দলের হয়ে দেশে দেশে ঘুরে প্রচার করছে যে কেন এই যুদ্ধটা জরুরি ছিল, অপারেশন সিন্দুর কেন প্রয়োজন ছিল, আর কিভাবে জঙ্গি জায়গাগুলোকে ধ্বংস করা হয়েছে, সেটা তো আপনার দলের রিপ্রেজেন্টেটিভ গিয়ে বলে আসছে বিভিন্ন জায়গায়। তো আপনাদের মধ্যে তো অলরেডি একটা সুন্দর একটা প্যাকআপ হয়ে রয়েছে। তো মানুষ আর কি আশা করবে? মানুষের তো হাতে পেন্সিলও নেই। হাতে রইল পেন্সিল বলতাম আমরা, হাতে তো পেন্সিলও নেই যে দাগ দেবে বা ছবি আঁকবে বা কিছু লিখবে। বাকরুদ্ধ হয়ে যাবে। এখন আমি 2 সপ্তাহে 3 সপ্তাহে একটা ভিডিও করার মতো অবস্থায় পৌঁছচ্ছি, এরপর হয়তো গোটা বছরই কোনো ভিডিও করতে পারবো না, কারণ বলার মতো কিছু থাকবেই না। বা হয়তো জেলে থাকবো এই 2টো বাজে কথা বলেছি বলে, আপনার বিরুদ্ধে সত্যি কথা বলার চেষ্টা করেছি বলে। এই তো সিচুয়েশন। এর মধ্যে কোথায় কাকে কি বলবো এবং কাকে কি পথদিশা করবো, একটাই আমি আশার করে রয়েছি, যদিও সময়টা বড্ড অল্প, 6 মাসের 8 মাসের মধ্যে কখনো একটা দল তৈরি হয় না। সমস্ত প্রকৃত বিরোধী পক্ষ মানুষগুলো, যেগুলোর মধ্যে কোনো সেটিং তত্ত্ব নেই, তারা যদি আলাদা হয়ে একটা দল তৈরি করতে পারত, বড় ভালো হতো। তাহলে আমাদেরও অন্তত একটা জায়গায় নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার বোধহয় জায়গা থাকতো। যাই হোক, আগামী 6 মাস বা ইলেকশনের আগে পর্যন্ত সমস্ত কার্যকলাপ দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এক বড় রঙ্গরসের সার্কাস। ওকে বলবে যে তুমি কিছুই করনি, আমি সব করেছি, ও তাই বলবে। সারাক্ষণ দুজন মানে একাধিক লোককে কাদা ছেটাবে, এবং যেভাবে ভাষা কদর্য থেকে কদর্যতর থেকে কদর্যতম গিয়ে পৌঁছাচ্ছে, এবং হয়তো দেখবেন অনেক নতুন বাংলা ভাষা ডিকশনারিতে আসবেন। এই ভদ্রলোক যেমন অনেক বড় বাগধারা দিয়ে গেছেন, চড়াম ঢাক খেলা হবে, তারপর ধরুন নগুলদানা গুড় বাতাসা, তারপর ধরুন শুটিয়ে লাল করে দেবো, বাঁদরামো বার করে দেবো,
হ্যাঁ, কত সুন্দর সুন্দর উনি এ দিয়ে গেছেন। এখন তো যেগুলো বললেন এবারে তো মানে পরিষ্কার, মানে কি বলবো, পুলিশের মা এবং পুলিশের মিসেস যে কি পরিমাণ ওনার কাছে অ্যাভেলেবেল, এবং মানে কি বলবো, কিছু মনে করবেন না, কিছু বলতে পারছি না, সত্যি খুব খারাপ লাগছে। এবং সবচেয়ে দুঃখ হচ্ছে আমার পুলিশ বন্ধুদের জন্য। আমার অনেক পুলিশ পেশেন্ট আছেন, রোগী আছেন, যারা আমায় অনেকবার অভয়া নিয়ে বলেছেন যে দেখুন ডাক্তারবাবু, আমরা সবাই অভয়ার পাশে ছিলাম, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের পাশে থাকতে দেয়নি, এবং আমরা ওই জন্য প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আপনাদের প্রতিবাদে আমরা 100% রয়েছি। এই মানুষগুলোর পাড়ায়, নিজেদের বাড়িতে, ইভেন নিজেদের সন্তানের কাছে কতটা এরা ছোট হয়ে যাচ্ছে ভাবতে পারেন। এরা নিজেদের আয়নার সামনে পর্যন্ত দাঁড়াতে পারবে না, যা পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে। যে তাদেরকে এইভাবে একটা নেতা এরম ভাবে তাদেরকে রাত্রিবেলা ফোন করে গালাগাল দিচ্ছে এবং সেটা সহ্য করতে হচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন তারা নিতে পারছে না, শুট অ্যান্ড সাইড করতে পারছে না তারা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কোভিডও আসছে, কিন্তু কোভিড কেন জানি মনে হচ্ছে সেই কলকি অবতারের মতো হয়ে গেছে আর কি। পাপের প্রায়শ্চিত্ত করতে কোভিড যেন মাঝে মাঝে আসছে। যাই হোক, এবারে কোভিডে মনে হয় না সেরকম কিছু হবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অন্তত হাসপাতালে আর পাবলিক প্লেসে গেলে একটু মাস্ক পরবেন, যেখানে বেশি ভিড়। আর হাসপাতালে অবশ্যই, কারণ হাসপাতালে 5-6 জন কোভিড রুগী আপনার আশেপাশেই ঘুরছে, ধরে চলবেন, তাদের থেকে আপনার হয়ে যেতেই পারে। আর অতি বৃদ্ধ মানুষ এবং যারা মানে বিভিন্ন রকমের মানে ডিজিজ, প্রলং ডিজিজ, মানে ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির অসুখ, ফুসফুসের অসুখ, বা ক্যান্সার, বা কেমোথেরাপি চলছে, যারা এরকম অবস্থায় রয়েছেন তারা অবশ্যই মাস্ক পরবেন। বিনা মাস্কে কারোর কাছে এখন যাবেন না, হাত পাগুলো ভালো করে ধোবেন। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখুন, আর বাকিটা তো সময় বলে দেবে। নমস্কার।